একজন শিক্ষার্থী উপরোক্ত সার্কিটটি নিয়ে পর্যবেক্ষণ করল যে সাম্যাবস্থায় ওই বর্তনীর মূল প্রবাহ এবং 6 ওহম রোধের মধ্য দিয়ে যে প্রবাহ, এই দুইটার অনুপাত সমান। আচ্ছা, সমান তো না, মানে এখানে অনুপাত কত হবে আর কি। সো দুইটা জিনিসের তো অনুপাত কিসের সমান হবে? হয়তো তোমার ধরো একটার অনুপাত যদি আমরা আই ধরি আর একটা যদি I6 ধরি, তাদের অনুপাতের একটা নির্দিষ্ট ভ্যালু থাকতে পারে এক্স। তো এটা আরেকটা অনুপাতের সমান হইতে হইলে বা কোনো কিছু সমান হইতে পারলে তোমাকে অবশ্যই দুইটা জিনিসের অনুপাত দরকার হবে। তো এখানে তো দুইটা জিনিস নাই। সো অ্যাকচুয়ালি এখানে স্টেটমেন্টের ভিতরেই কোনো কিছু ঝামেলা আছে। সো আমরা সেই ঝামেলায় পরে যাব। প্রথমত আমরা গ নাম্বারটার দিকে যদি তাকাই, এখানে আমাকে জিজ্ঞেস করছে যে চতুর্থ বাহুতে কত রোধ কিভাবে যুক্ত করলে ব্রিজটি সাম্য অবস্থায় প্রাপ্ত হবে। সো এটা সলভ করার জন্য প্রথমত আমাদের যেই জিনিসটার দিকে চোখ যাবে সেটা হচ্ছে চতুর্থ বাহু বলতে এখানে কি বোঝানো হয়েছে। কারণ এখানে তো শুধু আমাদের রেজিস্ট্যান্সগুলাই এখানে সাজানো আছে, কোথাও কোনো বাহুর আমাদের সিকোয়েন্স সম্পর্কে কোনো কিছু বলা নাই। সো এই যে সার্কিটটা আমরা দেখতেছি, এই সার্কিটে মোট 5টা রেজিস্ট্যান্স আছে, 6 ওহম, 18 ওহম, 12 ওহম, 24 ওহম এবং আরেকটা এখানে রেজিস্ট্যান্স আছে যেটা হচ্ছে গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স জি। এই 5টা রেজিস্ট্যান্স যুক্ত এই যে সার্কিট, সেই সার্কিটটা কেউ কারোর সাথে সিরিজ বা প্যারালালে থাকে না। ওইটা দেখে আমরা এনশিওর হই যে এটা একটা হুইটস্টোন ব্রিজ। ওই হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থা যখন প্রাপ্ত হয়, তো ওইটার মিনিং তাহলে কি? সো হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থার মিনিং হচ্ছে এই যে গ্যালভানোমিটারের যে একটা রিডিং থাকবে কারেন্টের আইজি, সেই কারেন্টের রিডিং যখন 0 হবে তখন আমরা বলি যে গ্যালভানোমিটার সাম্যাবস্থায় আছে, হুইটস্টোন ব্রিজটা সাম্যাবস্থায় আছে। তো এখন চিন্তা করো, একটা রেজিস্ট্যান্স একটা সার্কিটের যদি পার্ট হয়, ঠিক আছে, মনে করো এই রেজিস্ট্যান্সটা আমাদের একটা সার্কিটের পার্ট, ঠিক আছে। এই সার্কিটের পার্টে যদি একটা রেজিস্ট্যান্স থাকে এবং ওই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কখনো যদি কোনো কারেন্ট প্রবাহিত না হয়, তো একটা সার্কিটের ভিতরের একটা পার্টে কখন তোমার কারেন্ট প্রবাহিত হবে না? ওটা একমাত্র তখনই সম্ভব যখন এই সার্কিটের যে দুইটা প্রান্ত থাকবে, ওই দুইটা প্রান্তের যে করেসপন্ডিং ভোল্টেজ, সেই দুইটা ভোল্টেজ যখন সমান হবে তখনই এই ঘটনাটা সম্ভব যে তোমার আইজি এর ভিতর দিয়ে কোনো কারেন্ট যাবে না, ঠিক আছে। তার মানে ভিবি ইজ ইকুয়ালস টু ভিডি হচ্ছে তোমার সাম্যাবস্থার শর্ত। তো এটা হচ্ছে ভোল্টেজ দিয়ে জেনারেলাইজ যে শর্তটা হচ্ছে, সেই শর্তটা আমি কথা বলছি। এখন এই সূত্রটা ধরে, এই সমীকরণটা ধরে তুমি এটাকে আরও সিম্পলিফাই করে, এখানে যেরকম আমরা ভোল্টেজের জন্য শর্তটা দেখাইছি শর্ত, তুমি সিমিলারলি রেজিস্ট্যান্স দিয়েও সেই শর্তটা দেখাইতে পারবা। তো সেই রেজিস্ট্যান্সটা অ্যাকচুয়ালি কী হবে? তো সেটার জন্য প্রথমত আমাদের এখানে যেই রেজিস্ট্যান্স বাকি 4টা আছে, তো সেই 4টাকে আমরা নামকরণ করতে হবে। সো আমরা বাকি 4টা রেজিস্ট্যান্সকে নামকরণ করি পি কিউ আর এস, এই 4টা লেটার দিয়ে, এবং তাদেরকে আমরা প্রথম থেকে চতুর্থ আমরা সেই নামকরণটা দিই। সো আমাদের এখানে পি কিউ আর এস, সেটার তাহলে অবশ্যই একটা সিকোয়েন্স থাকবে। সো কনভেনশন বাই কনভেনশন, এটার মানে এটা কিন্তু সাইন্টিফিক কোনো রিজন না, এটা আমরা কনভেনশন আকারে ধরি যাতে আমরা সবসময় জিনিসটাকে ইউজ করলে ফটাফট আমরা ইউজ করতে পারি এই জিনিসটাকে আর কি, যাতে ভুল না হয় আর কি। সো পি কিউ আর এস, এটার ভিতরে আমাদের এই বাহুটাকে যদি আমরা পি ধরি, তাহলে আমাদের কিউ হবে এই বাহুটা, এই বাহুটা হবে কিউ, এবং পি এর নিচের যে বাহুটা সেটাকে আমরা ধরি আর, এবং আর এর অপর পাশে যে বাহুটা সেটাকে আমরা ধরি কি এস। সো আমাদের এই এস বাহুটার মান কত হলে সাম্যাবস্থায় হবে? তাহলে পি কিউ আর এস এর ভিতরে সাম্যাবস্থার শর্ত হচ্ছে তোমার যদি যে রেজিস্ট্যান্সগুলো এখানে দেওয়া আছে পি কিউ আর এস এর, তাদের মধ্যে যদি এই সম্পর্কটা বিদ্যমান থাকে যে পি বাই কিউ সমান আর বাই এস, তখন তারা সাম্যাবস্থায় থাকবে। সো পি এর মান কত? 6, কিউ এর মান কত? 12, আর এর মান কত? 28, এস এর মান কত হবে? আমরা জানি না এস এর মান কত হলে সাম্যাবস্থায় থাকবে, কারণ দেখো পি বাই কিউ এর যে রেশিও সেটা কিন্তু 1:2, তাহলে আর বাই এস এর রেশিও তো 1:2 হওয়ার কথা না? তার মানে উপরে যদি 18 থাকে নিচে কত থাকার কথা হবে? এস ইজ ইকুয়ালস টু 36 ওহম। তাহলে এস যদি 36 ওহম হয়, এখানে তো আমাদের 36 ওহম লাগানো নাই ওই বর্তনীতে, 24 ওহম লাগানো আছে। তো এটাকে আমি নিজের মতো করে যদি বানাইতে চাই এই রেজিস্ট্যান্সটা 36 ওহম,
তাহলে অলরেডি যে 24 ওহম আছে সেটাকে তো আমাদের ফালানোর দরকার নাই। আমরা ফিজিসিস্ট হিসেবে বা আমরা স্টুডেন্ট হিসেবে যারা পড়াশোনা করি, তারা এই এক্সিস্টেন্স যে রেজিস্ট্যান্সটা আছে সেটার সাথেই আমরা কোনো কিছু রেজিস্ট্যান্স যোগ বা বিয়োগ করে এই রেজিস্ট্যান্সটা আমরা পাইতে পারি 36 ওহম। কারণ পুরোটাই যদি ফালাই দেয় এটা তো আমাদের ওয়েস্ট হবে। ঠিক আছে, তো আমরা কি করতে পারি, 24 ওহম থেকে আমরা 36 ওহমের দরকার হয়। সো আমরা আমাদের সিরিজে আরও এক্সট্রা 12 ওহম কি যোগ করতে পারি না? তার মানে আমাদের এস যে রেজিস্ট্যান্স আছে সেই 24 ওহমের সাথে আমরা যদি আরও এই 12 ওহম এটাকে যদি আমরা সিরিজে যুক্ত করি, তাহলে আমাদের যে হুইস্টন ব্রিজটা আছে আমাদের এখানে, সেটা সাম্যাবস্থায় তখনই থাকবে 24 ওহমে। তাহলে তুমি বলো 24 ওহম যদি থাকতো এখানে রেজিস্ট্যান্স, তাহলে কি সে এখানে সাম্যাবস্থায় থাকবে এই হুইস্টন ব্রিজটা? সেটা কিন্তু থাকবে না। ওকে, সো এটা হচ্ছে গয়ের অ্যান্সার। ঘ নাম্বারে আমাকে বলছে শিক্ষার্থীর যেই পর্যবেক্ষণ সেটা যথার্থ কিনা। এখন আসি যে আমাদের ওই যে আমাদের আগের প্রশ্নটা, যে আমাদের রেশিও বের করতে হবে I/I6 এর। তো ওই রেশিওটা আমরা কিভাবে বের করব? প্রথমত শিক্ষার্থী যেই জিনিসটা পর্যবেক্ষণ করছে সে কি সম্পূর্ণ বর্তনীর বানানোর পরে সে সাম্যাবস্থায় বর্তনীর মূল প্রবাহ এবং R6 এর মধ্যে দিয়ে প্রবাহের অনুপাত বের করতে চাইতেছে। তার মানে তোমাকে এই ব্রিজটা যেরকমভাবে তৈরি করা আছে তুমি সেরকমভাবে যদি রাখো, ওই শিক্ষার্থী কি সাম্যাবস্থা পাবে? সে কিন্তু পাবে না, কারণ P/Q এর অনুপাত R/S এর অনুপাত তো তোমার মিলবে না। যদি S এর মান 24 হয়, তাহলে তাকে সাম্যাবস্থায় পৌঁছাইতে হইলে মানে তার এটা শর্ত যে সে শুধুমাত্র সাম্যাবস্থায় এই রেশিওটা মাপবে। তাহলে তোমাকে সেই সাম্যাবস্থাটায় পৌঁছাইতে হলে অবশ্যই এখানে S এর মান কত হইতে হবে? 36 ওহম কিন্তু নিয়েই কাজ করতে হবে। ঠিক আছে, যাদের এই প্রশ্নটা অ্যান্সার করতেছো শুধুমাত্র একটা জায়গায় তোমাদের ভুল হইতে পারে, সেটা হচ্ছে যে তোমরা ধরো ভুলে গিয়ে এইখানে সিডি বাহুর যে রেজিস্ট্যান্সটা এস এর মানটা সেটা 24 দিয়ে যদি করে দিয়ে আসো, এটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল হবে। তোমাকে করতে হবে এটা 36 ওহম দিয়ে। তো এটার মান যদি তোমার 36 ওহম হয়, তাহলে এখন তোমার কাজ হচ্ছে যে এই সম্পূর্ণ বর্তনীর তুল্যরোধ বের করা এবং সেখান থেকে কারেন্ট বের করা। এবং আমরা জানি এ বি এটা হচ্ছে তোমার সিরিজে থাকবে এবং AD/CD এটা হচ্ছে আরেকটা সিরিজে। যেহেতু তোমার সাম্যাবস্থা বলছে, এই ভিতরের পার্ট নিয়ে আমাদের কোনো চিন্তা করার আর কারণ নাই। এটাকে আমরা চিন্তা করবো যে এটা এখান থেকে আমরা কেটে দিছি বা এটা একটা ওপেন সার্কিট। ওকে, সো এই পার্টটা হচ্ছে ওপেন সার্কিট, তখন আমাদের সার্কিটটা অনেক সিম্পল হয়ে গেছে। সো ওই দুইটার যদি আমরা তুল্যরোধ করি, তাহলে তখন আমাদের সার্কিটটা হবে অনেকটা দেখতে এরকম। ওকে, সো এইটার ভিতরে আমাদের ভোল্টেজ হচ্ছে 12.5 ওহম, সরি 12.5 ভোল্ট। এখন আমাদের বের করতে হবে তুল্যরোধ কত, এবং সেখান থেকে আমরা ক্যাপিটাল I এর মান অর্থাৎ সম্পূর্ণ বর্তনীর মূল প্রবাহটা আমরা পেয়ে যাব। এবং সেখান থেকে আমাদের কাজ হবে কি এই 6 ওহমের ভিতর দিয়ে প্রবাহ বের করা। ঠিক আছে, সেটা আমরা কিভাবে করতে পারি? তো প্রথমত আমরা গ নম্বরটা ইজিলি বের করতে পারছি। 12 ওহম শ্রেণীতে যোগ করতে হবে এবং সাম্যাবস্থায় যখন আমরা বের করব তখন অবশ্যই IG 0 হবে, এবং সেটা হইতে হলে অবশ্যই তোমার 18-এর সাথে এস বাহুটা 36 সহ তোমার এখানে নিতে হবে। তো তুল্যরোধ তুমি যদি বের করো এই দুইটা সিরিজ তারা আবার নিজেদের মধ্যে প্যারালাল আছে, তখন তুল্যরোধ বের হবে 13.5 ওহম। তো এটাকে তুমি যদি 12.5 উপরে ভোল্টেজের মান সেটাকে যদি ভাগ দাও আর ইকুইভ্যালেন্ট দিয়ে, তোমার অ্যান্সার আসবে 0.926 অ্যাম্পিয়ার। এখন 6 ওহমের ভিতর দিয়ে প্রবাহ যখন তুমি বের করতে চাবা, তখন তুমি একটু খেয়াল করো এই 12.5 ভোল্ট কোথায়? এখানে 12.5 ভোল্টটা আছে, এ বাহু এবং সি বাহু তাদের মধ্যকার যে ভোল্টেজ ডিফারেন্স সেটাও তোমার 12.5 না, কারণ এই লাইনগুলোতে কোথাও কিন্তু কোনো রেজিস্ট্যান্স নাই। তাহলে পুরো 12.5 ভোল্ট এ বিন্দু থেকে সি বিন্দুতে যত ধরনের রেজিস্ট্যান্স আছে সবার ভিতরে খরচ হবে। তাহলে এই উপরের যে পার্ট সেখানেও তোমার 12.5 খরচ হবে, নিচের দিক দিয়েও 12.5 খরচ হবে। সো উপরের পার্টে তো তোমার কি আছে, একটা 6 ওহম, 6 ওহম, একটা 12 ওহম, এবং তাদের মধ্যকার ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে 12.5 ভোল্ট। তাহলে তুমি কি শুধুমাত্র উপরেরটার ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট গেছে সেটা বের করতে পারবে না? এখন তুমি যদি উপরেরটার ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট গেছে বের করতে চাও, তাহলে সেটা কত হবে? 12.5/18, 12 এবং 6 সিরিজে আছে 18। তাহলে এই যেই কারেন্টটা আসছে এই তারের ভিতর দিয়ে মনে করো I স্টার যাইতেছে,
তো এই আই স্টার তো তোমার 6 ওহমের ভিতর দিয়েও যাইতেছে, 12 ওহমের ভিতর দিয়ে তো সেম আইয়ে যাইতেছে না। তাহলে তুমি এখানে যে আইটা পাইছো, সেই আইটা অ্যাকচুয়ালি তোমার কি হবে, 6 ওহমের ভিতর দিয়ে যেই কারেন্টটা যাবে সেটাই তোমার উপরের ব্রাঞ্চের টোটাল কারেন্টের সমান হবে। সো 12.5কে 18 দিয়ে ভাগ দিলে আমাদের কারেন্ট আসে 0.694 অ্যাম্পিয়ার। সো এটা যখন আমরা রেশিও নিব সেটা হবে 1.333। এই অনুপাতের মান হচ্ছে এটা। এখন এই অনুপাত সর্বদাই 1.333 থাকবে, এটা তো আমরা জানি, কারণ আই এবং I6 সাম্যাবস্থায় সবসময় ফিক্সড, কারণ এই দুইটার তো চেঞ্জ করে কেউ নাই। আমাদের রেজিস্ট্যান্স চেঞ্জ করতেছি না সার্কিটের, আমরা সার্কিটের ভোল্টেজও চেঞ্জ করতেছি না, তাহলে এই রেশিওটা কি কখনোই চেঞ্জ হবে না। অর্থাৎ এই রেশিওটা তোমার কি সর্বদাই সমান থাকবে না। কোয়েশ্চেনে তো আমাকে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছিল সেটা কি, সাম্যাবস্থায় বর্তনীর মূল প্রবাহ এবং 6 অ্যাম্পিয়ার রোধের মধ্যে দিয়ে যে প্রবাহ, এই দুইয়ের অনুপাত সমান নয়। এটা কি সত্যি অ্যাকচুয়ালি? না, এই দুইটার অনুপাত সবসময় সমান থাকবে এবং সবসময় 1.333 থাকবে। ওকে, সো ওই সেন্সে আমরা বলতে পারি যে তাদের যেই স্টেটমেন্টটা ছিল, পর্যবেক্ষণটা, সেটা যথার্থ নয়। ঠিক আছে, সো এই প্রশ্নটা এখানে এরকমভাবে না বলে এটাও বলতে চাইতো যে এই দুইটার অনুপাত কোনো একটা জিনিসের সমান কিনা, হয়তো বলতে পারতো যে এই দুইটার অনুপাত 2 হয় কিনা। ঠিক আছে, সো এরকমভাবে আর কি অ্যান্সার হবে এটার।